সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে কোম্পানি অ্যাক্টের 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। তো এখানে লেখা আছে জরিমানা। জরিমানা বলতে কী বুঝি? তো এখানে সংজ্ঞাটা দেখে নাও। সেটা হচ্ছে ভারতীয় কোম্পানি আইন 2017 অনুযায়ী একটি প্রাইভেট কোম্পানির সদস্য সংখ্যা 2 এবং পাবলিক কোম্পানির সদস্য সংখ্যা 7 নিচে নেমে যায় এবং কম সংখ্যক সদস্য নিয়ে যদি কোনো কোম্পানি 6 মাসের বেশি সময় ধরে তার কারবার চালায়, সেক্ষেত্রে যে কজন সদস্য কারবার চালিয়েছে তাদের সংশ্লিষ্ট সময়ের জন্য কোম্পানি যত পরিমাণ দায় উদ্ভব হবে সেই দায় প্রদান করার জন্য দায়বদ্ধ থাকবে এবং তাদের উপর মামলা দায়ের হতে পারে। এটি চালু হয়েছে 9/2/2018 তারিখ থেকে। তো আমার এখানে স্পষ্ট বলে দিয়েছি, যদি কোনো প্রাইভেট কোম্পানি 2 এবং পাবলিক কোম্পানি 6-এর বেশি, মানে এই সদস্য সংখ্যা যদি বেশি বা কম বেশি হয়ে যদি চালায় 6 মাসের বেশি, তাহলে এর যা দায় আছে কোম্পানি, এবং তাদের উপর মামলাও করতে পারে কোম্পানি, মানে অন্য কোম্পানি এর উপর মামলা করতে পারে যে কেন কম সংখ্যক লোক নিয়ে কেন এরা বিজনেস করছে। তো এটাকেই বলা হচ্ছে জরিমানা। তখন কিছু টাকা পয়সা পেনাল্টি হিসেবে দিতে হয়, সো ওটাকেই বলা হচ্ছে জরিমানা। তো এবার এখানে বলেছে এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি। তো এখানে লেখা আছে 1% কোম্পানি। এটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমি তোমাকে আমার ভাষায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1% কোম্পানি বলতে একটা প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, প্রাইভেট হোক বা পাবলিক কোম্পানি হোক, যে কোম্পানিতে একটি মাত্র হেড থাকে বা একটি মাত্র লোক যিনি কোম্পানিকে কন্ট্রোল করবে কিংবা কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে, একজনই থাকবে, ঠিক আছে, মানে একজনই হেড বা একজনই বস থাকে, তখন সেটাকে এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি বলে। তো তোমরা সংজ্ঞার এখানটা একটুখানি দেখে নেবে, তাহলে বুঝে যাবে। এই যে ধারাগুলো আছে না, এই ধারাগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো এখানে বলে দিয়েছে এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি মূলধনের পরিমাণ। এখানে থাকবে আদায়কৃত মূলধনের পরিমাণ হবে 50 লক্ষ টাকা পর্যন্ত, অথবা এর বার্ষিক গড় বিক্রি সংশ্লিষ্ট সময় থাকতে হবে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত। মানে এর পরিমাণ, আদায়কৃত পরিমাণ থাকবে হচ্ছে 50 লাখ টাকা আর বিক্রি হবে হচ্ছে 2 কোটি টাকা পর্যন্ত। তো এরপর হচ্ছে এক বিশিষ্ট কোম্পানির ক্ষেত্রে মনোনয়ন সংক্রান্ত বিষয়। তো এখানে এটা ভালো করে পড়ে নিই, মনোনয়ন মানে নমিনেশন করতে কী কী লাগে। তো এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানির ক্ষেত্রে ভিন্ন সত্তার বিষয়টি যেমন থাকবে, তেমনি যে ব্যক্তি এই জাতীয় কোম্পানি গঠন করবে তিনি কোনো একজন ব্যক্তির লিখিত সম্মতি নিয়ে তাকে মনোনীত করবেন। এই মনোনীত ব্যক্তি তখনই একটি ব্যক্তি বিশিষ্ট কোম্পানির সদস্য হবেন যখন এই জাতীয় কোম্পানির প্রবর্তক মারা যাবেন বা অথবা অথর্ব হয়ে পড়বেন। অথর্ব মানে হচ্ছে যখন আর কিছু করতে পারা যাবে না, সেই অবস্থাকে বলা হয়। তবে প্রমোটার সদস্য ইচ্ছে করলে কোম্পানিকে নোটিশ দিয়ে মনোনীত ব্যক্তিকে পরিবর্তন করতে পারবেন এবং এই পরিবর্তিত সংক্রান্ত তথ্য রেজিস্ট্রারকে জানাতে হবে। নাবালক ওপিসি এর সদস্য হতে পারবে না, মানে কোনো নাবালক কিন্তু এই সদস্যের 1% কোম্পানির সদস্য কোনো দিন হতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো, সদস্য সংখ্যা হচ্ছে এখানে লাগবেই। তো কী বলেছে, এই জাতীয় কোম্পানির সদস্য সংখ্যা একজনই। প্রথমেই বললাম একজন কোম্পানি থাকবে, যিনি প্রমোটার তিনি শুধুমাত্র সদস্য হবেন। প্রকৃতি কেমন কোম্পানি, মানে এর নেচারটা কেমন হবে, এই জাতীয় কোম্পানি প্রাইভেট কোম্পানির মতন। আচ্ছা, পরিচালকের সংখ্যা ওপিসি মানে হচ্ছে 1% কোম্পানি, ওকে? তো এক্ষেত্রে পরিচালক সংখ্যা ন্যূনতম একজন পরিচালক থাকবে এবং প্রয়োজনে একাধিক পরিচালক নিয়োগ করা যেতে পারে, তবে সর্বাধিক পরিচালকের সংখ্যা 15 জনের বেশি কিন্তু কখনোই এটা হবে না। আচ্ছা, সদস্যের ধরন মানে কেমন টাইপের সব মেম্বাররা থাকবে। তো স্বাভাবিক বলতে গেলে ভারতীয় নাগরিক এবং ভারতীয় আবাসিক হতে হবে এবং এই জাতীয় কোম্পানির সদস্য হতে পারবেন, মানে এরা আবাসিক হলেই তবে এই কোম্পানির সদস্য হতে পারবেন এবং সর্বাধিক একে 182 দিন ভারতবর্ষে রেসিডেন্ট হতে হবে, মানে ভারতবর্ষে থাকতে হবে। এটা ট্যাক্সেশনেরও একটা পার্ট রিওবা। তো এটা পরে এসে বিষয়ে আলোচনা করবো। তারপর হচ্ছে মনোনীত ব্যক্তি, মানে নমিনেশন ব্যক্তি কে হবে। এই জাতীয় কোম্পানিতে প্রমোটার সংখ্যা কোনো ব্যক্তি বা তার মতামত নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে মনোনীত করতে পারেন। এই মনোনীত ব্যক্তি তখনই কোম্পানির সদস্য হয়ে উঠবেন যখনই প্রমোটারের সদস্য মৃত্যু হবে এবং তিনি অথর্ব হয়ে পড়বেন, ঠিক আছে? মনোনীত ব্যক্তি তখনই মানে কোম্পানির হেড হবে যখন বর্তমানে যে হেড আছে সে যখন মারা যাবে কিংবা অথর্ব হয়ে পড়বে, তখনই যেতে পারবে। তো হিসাব সংক্রান্ত বিষয়, ওপিসি 1% কোম্পানির ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুতের প্রয়োজনীয়তা নেই। বার্ষিক রিটার্ন পরিচালক এই করতে পারে না, কোম্পানির সেক্রেটারি দ্বারা এই রিটার্ন সহ প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, অন্য ধরনের কোম্পানির রূপান্তর। নিগমভুক্ত কোম্পানির তারিখ
থেকে 2 বছর অতিক্রান্ত না হলে এই জাতীয় কোনো কোম্পানির ইচ্ছে অনুযায়ী কোনো ধরনের কোম্পানিতে রূপান্তরিত হতে পারে না। আবার যদি এই আদায়কৃত মূলধনের পরিমাণ 50 লক্ষ টাকার বেশি হয় অথবা সেই বছরে গড় বার্ষিক বিক্রি যদি 2 কোটি টাকার বেশি হয়, সেক্ষেত্রে এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি আয় থাকে না। সে যে তারিখের উপরিক্ত নির্ধারিত মূলধন অথবা বিক্রির পরিমাণ অতিক্রম করবে সেই তারিখ থেকেই 6 মাসের মধ্যে 1% কোম্পানি প্রাইভেট এবং পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হতে পারে। ওকে, এই বিষয়টা আমরা জানলাম বৈশিষ্ট্যগুলো। তো এরপর হচ্ছে এক বিশিষ্ট কোম্পানির ক্ষেত্রে সুবিধা ব্যতিক্রমগুলো। এখানে এগুলো দেখে নেবে, ঠিক আছে? এগুলো পড়তে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, প্রচুর ধারা আছে। এই ধারাগুলো দেখে নেবে, পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? তো এক নজরে এক বিশিষ্ট কোম্পানি মানে আমি যে নিজের মতন করে যে সংজ্ঞাটা দিয়েছিলাম, ঠিক আছে, সেটা জাস্ট একটা বেসিক ধারণা, ঠিক আছে? এবার যদি মনে রাখতে হয় যে হ্যাঁ মনে রাখবো কী করে এক বিশিষ্ট মালিক বিশিষ্ট কোম্পানি, তো সেক্ষেত্রে তোমরা এই ছোটো ছোটো পয়েন্টগুলো দেখতে পারো, ঠিক আছে? এই ছোটো ছোটো পয়েন্টগুলো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তোমাদের একটা বেসিক ধারণাও হয়ে যাবে। এই যে তার বাকি পয়েন্টগুলো পড়ে আছে। তো এখানে লিখেছে এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি প্রাইভেট এবং পাবলিক কোম্পানিতে পরিবর্তন। এটাও একটা রিডিং দিয়ে দেবে, ঠিক আছে? এটা তেমন আসে না, কিন্তু তাও এটা রিডিং দিয়ে দেবে, ঠিক আছে? বলা যায় না, চলেও আসতে পারে। তো রিডিংটা মাস্ট দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে বলে দিচ্ছে এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি প্রাইভেট এবং পাবলিক কোম্পানিতে পরিবর্তন প্রক্রিয়া, মানে আইনের মাধ্যমে পরিবর্তন হবে, আবার পছন্দের দ্বারাও পরিবর্তন হবে। তো আইনের দ্বারা পরিবর্তন কখন হবে সেটা একবার দেখে নিই। যদি এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি আদায়কৃত মূলধনের পরিমাণ 50 লক্ষ টাকা ছাড়িয়ে যায়, পরবর্তী 3 বছরে বার্ষিক গড় বিক্রির পরিমাণ 2 কোটি টাকা ছাড়িয়ে যায়। প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত হতে গেলে ন্যূনতম সদস্য সংখ্যা হতে হবে 2 জন এবং ডাইরেক্টর হতে হবে 2 জন। পাবলিক কোম্পানিতে রূপান্তর হতে গেলে সংশ্লিষ্ট সংস্থা এই সংখ্যা থাকতে হবে যথাক্রমে 7 এবং 3 জন। ফর্ম INC 5 পূরণ করতে হবে। এটা একটা ফর্ম, এটা তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, কেমন দেখতে হয় তোমরা একটা দেখতে পেয়ে যাবে। পূরণ করলে রেজিস্ট্রারের নোটিশ দিতে হবে। ফর্ম INC 6 এর মাধ্যমে রেজিস্ট্রারকে সংশ্লিষ্ট পরিবর্তনের জন্য আবেদন জানাবে। তারপর এটা তো গেল আইনের মাধ্যমে। তো এরপর হচ্ছে পছন্দের মাধ্যমে কি করে হবে। তো এক ব্যক্তি বিশিষ্ট কোম্পানির নিগমমুক্তকরণের সঠিক সময় থেকে ন্যূনতম 2 বছর কারবার করবে। কোম্পানির সদস্য সংখ্যা ও পরিচালকদের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে, তা আইনের মাধ্যমে পরিবর্তন উল্লেখ করা হয়েছে। ফর্ম INC 6 এর মাধ্যমে রেজিস্ট্রারকে সংশ্লিষ্ট পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। তো এখানে 2টো ফর্ম ফিল আপ করতে হচ্ছে যেহেতু আইনের মাধ্যমে, আর এখানে পছন্দের দ্বারা করতে হলে একটা ফর্ম। ওকে, ক্লিয়ার? তো পরবর্তীতে দেখি। তো নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানি প্রকার মানে ক ধরনের প্রকার হয়। আচ্ছা, কোম্পানি এখানে ফার্স্ট লেখা আছে হোল্ডিং এবং নিয়ন্ত্রণকারী কোম্পানি, মানে এটা একটা তোমার বেসিক ধারণা দিই। হোল্ডিং মানে হচ্ছে যেসব কোম্পানি তোমার, আচ্ছা সংজ্ঞাটা পড়ে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। তো তার আগে দেখে নিচ্ছি কী কী আছে। এখানে আছে হোল্ডিং কোম্পানি, অধীনস্থ কোম্পানি, সহযোগী কোম্পানি। তো হোল্ডিং কোম্পানি কাকে বলে? ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী কোনো কোম্পানি তখনই হোল্ডিং কোম্পানি বলা যেতে পারে যখন কোনো রকম কোম্পানির উপর নিয়ন্ত্রণ থাকে এবং যে কোম্পানি নিয়ন্ত্রণ করা হয় তাকে কোম্পানি আইনের 246 ধারা অনুযায়ী অধীনস্থ কোম্পানি হিসেবে গণ্য করা হয়। এই অধীনস্থ কোম্পানি বলছি, হ্যাঁ অধীনস্থ কোম্পানি বলা হয়। কর্পোরেট পরে বা সেক্ষেত্রে সব কোম্পানি ভারতবর্ষের বাইরে নিবন্ধিত হয়েছে এবং হোল্ডিং কোম্পানি হিসেবে বিবেচিত হয়েছে। ওকে, ক্লিয়ার? অধীনস্থ কোম্পানি হচ্ছে এই কোনো মানে এত ধারা অনুযায়ী একটি কোম্পানি তখনই অধীনস্থ কোম্পানি বলা হয় যখন অপর কোম্পানি অধীনস্থ কোম্পানি পরিচালক মণ্ডলী দ্বারা নিয়ন্ত্রিত হবে। মানে এটা তোমাদের একটা বেসিক ধারণা দিই, সেটা হচ্ছে তুমি ধরো একটা কোম্পানি করলে, ঠিক আছে, আর তোমার বন্ধু একদিকে কোনো কোম্পানি করলো, কিন্তু তোমাদের বন্ধু কোম্পানিটা বলছে যে ভাই আমাকে একটুখানি, আমার কোম্পানিতে এখন বিগিনার, সো তুমি একটু এক্সপার্ট, তুই একটু বলছে যে তুই আমার কোম্পানিটাকে একটু অধীনস্থ নিয়ে একটু কন্ট্রোল কর। সেক্ষেত্রে তোমার বন্ধুর কোম্পানিটা তুমি নিয়ে নিলে, মানে পুরোপুরি নিয়ে নিলে না, জাস্ট একটা অধীনস্থ, মানে ওর আন্ডারে রেখে দিয়ে কোম্পানিটাকে পরিচালিত করছে, এটাকেই বলা হচ্ছে অধীনস্থ কোম্পানি। ওকে, তো এবার এই পয়েন্টগুলো পুরো একটা হালকাভাবে রিডিং দিয়ে দেবে। এখানে উদাহরণ দিয়ে বুঝিও, যে মাত্র আমি এই যে বন্ধুর উদাহরণ দিলাম ঠিক সেরকমই একটু উদাহরণ এখানে আছে। তো এগুলো দেখে নেবে, এই পয়েন্টগুলো দেখে নেবে। ওকে, তো তারপর অধীনস্থ কোম্পানি হোল্ডিং কোম্পানির শেয়ার কি ক্রয় করতে পারে এটা আমরা দেখে নিই। তো ভারতীয় কোম্পানি আইন 2013-19 ধারা অনুযায়ী অধীনস্থ কোম্পানি নিজে বা তার কোনো মনোনীতর মাধ্যমে হোল্ডিং কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবে না। আচ্ছা, কোনো হোল্ডিং কোম্পানি তার শেয়ার তার অধীনস্থ কোম্পানিকে শেয়ার আবন্টন বা হস্তান্তর করতে পারবে না। এই ধরনের আবন্টন বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, তো এখানে দেখে নেব কোন কোন ক্ষেত্রে অধীনস্থ কোম্পানি হোল্ডিং কোম্পানি শেয়ার ধারণ করতে পারে, কী কী কারণ আছে। এখানে 3টি কারণ আছে। হোল্ডিং কোম্পানি কোনো মৃত সদস্যের শেয়ার আইনগত প্রতিনিধি হিসেবে অধীনস্থ বা কোম্পানি যদি
ধারণ করে, অথবা অধীনস্থ কোম্পানি যদি উপরিলিখিত শেয়ার আছি হিসেবে ধারণ করা হয়। কোনো কোম্পানি পরবর্তী পর্যায়ে হোল্ডিং কোম্পানির অধীনস্থ কোম্পানি হয়, সেক্ষেত্রে পূর্বোক্ত কোম্পানি হোল্ডিং কোম্পানির শেয়ার ধারণ করতে পারবে। তো এই 3টে কারণ হলে তো এখানে করতে পারে। তো নিচেগুলো একটু দেখুন। তারপর হচ্ছে সহযোগী কোম্পানি, সাপোর্ট, অ্যাসোসিয়েট কোম্পানি। তো এটা একটুখানি আমি রিডিংটা পড়ছি, তোমরা বুঝবে। সহযোগী কোম্পানি বিষয়টি ভারতীয় কোম্পানি আইন 2013 সংযোজিত হয়েছে সম্পর্কিত পক্ষের লেনদেনে বিষয়টি মাথায় রেখে। এই আইনে 2-6 ধারায় বলা হয়েছে, কোনো কোম্পানি সহযোগী কোম্পানি বলতে সেই সমস্ত কোম্পানিগুলোকে বোঝায় যে কোম্পানি কোনো অধীনস্থ কোনো কোম্পানি নয়, যৌথ উদ্যোগও নয়, কিন্তু যার উপর অন্য কোম্পানির গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আচ্ছা, তোমরা এই সংজ্ঞাটা থেকেই তোমরা ক্লিয়ার। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বলতে বোঝায় কোম্পানি নিয়ন্ত্রণের উপর প্রভাব বা মোট ভোটদানের ক্ষমতার ন্যূনতম 20% নিয়ন্ত্রণ বা বড় বড় নির্দিষ্ট ব্যবসায়িক চুক্তির মাধ্যমে স্থিরীকৃত হয়েছে। ঠিক আছে, তো একই বলা হচ্ছে সহযোগী কোম্পানি, মানে এক কথায় সাপোর্ট কোম্পানি। ঠিক আছে, সাপোর্ট করবে কোম্পানি, সহযোগী অ্যাসোসিয়েট করবে একটা কোম্পানিকে। মানে এই কোম্পানির উপর কোনো রকম কোম্পানি পরিচালক মণ্ডলী কন্ট্রোল করে না, অধীনস্থ থাকে না, কিন্তু তাও এই কিছুটা একটা মান্য করে চলে বড় বড় কোম্পানিকে। তো এবারে এগুলো দেখে দিই। সেটা হচ্ছে উপরিক্ত আলোচনা, মানে এই বিষয়টা আলোচনা প্রেক্ষাগৃহে যে নিম্নলিখিত কোম্পানিগুলি সহযোগী কোম্পানি হিসেবে বিবেচিত করা হয়। অন্য কোনো কোম্পানির সাপেক্ষে সহযোগী কোম্পানি নির্ধারিত হয়। যে কোম্পানি সহযোগী কোম্পানি হিসেবে বিবেচিত হবে সেই কোম্পানির উপর অপর কোম্পানির গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। এখানে গুরুত্বপূর্ণ প্রভাব এক প্রকার নিয়ন্ত্রণ। সহযোগী কোম্পানি মোট ভোটের ন্যূনতম 20% ভোটদানের ক্ষমতা থাকে, অথবা ব্যবসায়িক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। সহযোগী কোম্পানির ক্ষেত্রে অধীনস্থ কোম্পানি নয়, যৌথ উদ্যোগে কোম্পানি সহযোগী কোম্পানি অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, এখানে এই পয়েন্টের উদ্দেশ্যে একটা নোট আছে। সেটা হচ্ছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সম্পর্কে 2-6 ধারায় কিছু বলা নেই, তবে কোম্পানির আইন 2013 অনুযায়ী 2-27 ধারায় নিয়ন্ত্রণ বা গুরুত্বপূর্ণ প্রভাবের ক্ষেত্রে বিবেচিত হলে সেটি হলো যদি কোম্পানি অধিকাংশ পরিচালক নিয়োগের ক্ষেত্রে অধিকার থাকে, অথবা যদি কোম্পানির ব্যবস্থাপনার উপর নিয়ন্ত্রণ, অথবা যদি কোম্পানির নীতি নির্ধারণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণতা থাকে। ওকে, তো সহযোগী কোম্পানির যে বৈশিষ্ট্যটা সেটা এক লাইনে আমি পড়বো, তোমরা বুঝে নেবে। ওকে, যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি তো বুঝিয়ে দেবো। হচ্ছে সহযোগী কোম্পানি অন্য কোনো কোম্পানির অধীনস্থ কোম্পানি হবে। ওকে, সহযোগী কোম্পানি কোনো যৌথ উদ্যোগ নয়, কোনো কোম্পানির উপর অন্য কোনো কোম্পানির গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। গুরুত্বপূর্ণ প্রভাব বলতে কোম্পানি নিয়ন্ত্রণের উপর প্রভাব বোঝায়, যা মোট ভোটদানের ক্ষমতা ন্যূনতম 20% নিয়ন্ত্রণ করে, অথবা কোনো নির্দিষ্ট ব্যবসায়িক চুক্তির মাধ্যমে স্থিরকৃত হয়। ওকে, এখানে নোটটা বলেছি, এক্ষেত্রে মনে রাখা যায় প্রয়োজন কোনো কোম্পানির অপর কোম্পানি 20%-এর বেশি শেয়ার মূলধন ধারণ করে, কিন্তু 50%ও তার বেশি সংখ্যক শেয়ার মূলধন ধারণ না করে, সেক্ষেত্রে প্রথমোক্ত কোম্পানি সহযোগী এবং কোম্পানি হিসাব চিহ্নিত করতে হবে, তবে এই অধীনস্থ কোম্পানি হিসেবে বিবেচিত হবে না। বিষয়টি নিচে রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো। যে রেখাচিত্রটা আছে এটা দেখে নাও। 22% শেয়ারে ধারণ করবে, 60% শেয়ার এক্স লিমিটেড, ওয়াই লিমিটেড। ঠিক আছে, এইটাতে আকৃতি ভিত্তিতে কোম্পানি কতগুলো প্রকার হবে। তো ছোটো কোম্পানি বলতে এটা তাও আমি তোমাকে বলেছি, যখন কোনো কোম্পানি ক্যাপিটাল অল্প নেয়, সদস্য সংখ্যা অল্প নিয়ে যখন সেটা চালু হয়, তখন সেটাকে ছোটো কোম্পানি হিসেবে ধরা হয়। তো এই ছোটো কোম্পানি এই জায়গাটা তোমরা দেখে নেবে, ভারতীয় এই যে পড়ে নেবে। তো এখানে যে কোন কোম্পানি ছোটো কোম্পানি হিসেবে বিবেচিত হয় না, মানে কখন এই ছোটো কোম্পানি হিসেবে বিবেচিত হবে না, এটা হচ্ছে কোনো হোল্ডিং বা কোনো অধীনস্থ কোম্পানি যে সকল কোম্পানি আইনের 4 ধারা অনুযায়ী নিবন্ধিত হয়েছে। কোম্পানিগুলি সেসব কোম্পানি যেগুলো কলা, বিজ্ঞান, খেলাধুলা, শিক্ষা, গবেষণা, ধান, পরিবেশ রক্ষা ইত্যাদি কাজকর্মের সাথে যেগুলো যুক্ত। আচ্ছা, ছোট কোম্পানি কখনোই বিশেষ আইন মোতাবেক কোনো কোম্পানি অথবা বোর্ড কর্পোরেট হবে না। আচ্ছা, এখানে যে এটা তো হয়ে গেল কখন বিবেচনা হবে না। তো কী জাতীয় কোম্পানি ছোট কোম্পানি হতে পারবে? তো এখানে হচ্ছে শুধুমাত্র প্রাইভেট কোম্পানি ছোট কোম্পানি হতে পারবে। হোল্ডিং, অধীনস্থ, দান করার সাথে যুক্ত এবং বিশেষ আইন দ্বারা গঠিত কোম্পানি কখনোই কোনো ছোট কোম্পানি হতে পারবে না। ওকে, এবার নিচেতেও সেম আমি বলবো, এই যে কোম্পানির ছোটো কোম্পানির যে সুবিধা বা ছাড়পত্র, এখানে ধারাগুলো দেখে নেবে, খুব শর্ট কোশ্চেনে আসে কিন্তু এই ধারাগুলো। ঠিক আছে, এটা একটা ছোট্ট করে রিডিং দিয়ে দেবে, তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এখানে। ঠিক আছে, তো এরপর হচ্ছে কার্যকারিতা ভিত্তিতে শ্রেণীবিভাগ।
ঠিক আছে। ভারতীয় কোম্পানি আইন 2013 অনুযায়ী কার্যকারিত ভিত্তিতে কোম্পানি যে শ্রেণীবিভাগ করা হয় সেটি হলো সুপ্ত কোম্পানি। নিচে এই সম্পর্কে আলোচনা করা হলো। তো এটা হচ্ছে কাজের ভিত্তিতে সুপ্ত কোম্পানি, ঠিক আছে। সুপ্ত কোম্পানি এই এত বড়টা আশা করি তোমাদের প্রবলেম হবে, তাই জন্য এখানে নিচে এক নজরে বলে দিয়েছে। তো এক নজরেটা আমি পড়ছি, ভালো করে বুঝবে, ঠিক আছে। এখানেই তোমাদের অনেকটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ভারতীয় কোম্পানি আইন 2013 4 ধারা সুপ্ত কোম্পানি হিসেবে সম্পর্কে বলা হয়েছে। ভবিষ্যতে কোনো প্রজেক্ট বা কোনো সম্পত্তি ও মেধা সম্পত্তি ধারণ করার জন্য যে কোম্পানি গঠিত হয়, নিবন্ধিত হয়, সংশ্লিষ্ট কোম্পানিতে বিশেষ কোনো আর্থিক লেনদেন সংগঠিত হয় না। সংশ্লিষ্ট কোম্পানি রেজিস্ট্রারের কাছে আবেদনের মাধ্যমে নিজেকে সুপ্ত কোম্পানি হিসেবে পেশ করতে পারে। যদি কোনো কোম্পানি পরপর 2টি আর্থিক বছরে কোনো বার্ষিক রিটার্ন অথবা আর্থিক বিবরণী পেশ না করে, সেক্ষেত্রে রেজিস্ট্রার সেই কোম্পানি সুপ্ত কোম্পানি হিসেবে ঘোষণা করবে। যদি কোনো কোম্পানিতে ন্যূনতম পরিচালকের সংখ্যা বিভিন্ন কোম্পানির পরিপ্রেক্ষিতে কম হয়, সেক্ষেত্রে রেজিস্ট্রারে সেই কোম্পানিকে সুপ্ত কোম্পানি হিসেবে গণ্য করবে। এখানে সুপ্ত কোম্পানির সুবিধা, দুটো সুবিধা পরে পাতায় আরও আছে। তো 2 ধারা অনুযায়ী সুপ্ত কোম্পানি বিবরণীতে নগদ প্রবাহ বিবরণী নাও দিতেও চলবে। এই জাতীয় কোম্পানিতে পরিচালক মণ্ডলী সবার জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ন্যূনতম একবার সংগঠিত হতেই হবে এবং 2টি সবার মধ্যে ব্যবধানে 90 দিনের কম যেন না হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে তারপর এটা হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য কোম্পানি, মানে এবার এইসব ছাড়াও যে আরও যে কোম্পানি আছে, তো কী কী কোম্পানি, সেগুলো হচ্ছে বিদেশি কোম্পানি। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে লাস্টে বললাম সুপ্ত কোম্পানির দুটো সুবিধা, এইটা একটা জিনিস আমি ভুল করেছি, সেটা হচ্ছে আর নেই, ঠিক আছে। এই দুটোই পয়েন্ট আছে, ওকে। তো এবার দেখা যাক অন্যান্য কোম্পানি। তো অন্যান্য কোম্পানি বলতে কি, বিদেশি কোম্পানি, ফরেন কোম্পানিকে বলা হয়েছে এখানে। ফরেন কোম্পানি বলতে যেসব বিজনেস তোমার ফরেনে হয়, ঠিক আছে, আমাদের এখানে মাল ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে, তখন সেটা বিদেশি কোম্পানি হিসেবে গণ্য করা। তাও আমি পড়ছি, তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে ভারতীয় কোম্পানি আইন 2013 2-42 ধারা অনুযায়ী সেসব কোম্পানি ভারতবর্ষের বাইরে নিবন্ধিত হয় এবং ভারতবর্ষে সেসব কোম্পানি ব্যবসা করার জায়গা থাকে অথবা সংশ্লিষ্ট কোম্পানি তার প্রতিনিধি অথবা বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে তার কারবার করে, তাদেরকে বিদেশি কোম্পানি বলে। এখানে বৈদ্যুতিক ব্যবস্থা বলতে সেই সব ব্যবস্থাকে বোঝানো হয়েছে মূলত ওয়েবসাইট, টেলিমার্কেটিং, ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে, এর মাধ্যমে সংগঠিত হয়, তখন এটাকে বিদেশি কোম্পানি, বিদেশেই ব্যবসাটা করছে, ঠিক আছে, এই হচ্ছে বিদেশি কোম্পানি। তো ভারতবর্ষে ব্যবসা করার স্থান বলতে কী বোঝো, এটা লিখে দিয়েছে। তো এখানে পড়তে হবে হচ্ছে যে কোম্পানিগুলোর ভারতবর্ষে কোনো অফিস বা স্টোর হাউস, গুদামঘর ইত্যাদি থাকে, সেই সকল কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করার স্থান আছে বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কোম্পানি ভারতবর্ষের বাইরে নিবন্ধিত হয় এবং সেই কোম্পানি কোনো প্রতিনিধি প্রায় ভারতবর্ষে আসেন এবং হোটেল থেকে কোম্পানি মেশিনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় কেনেন, সেক্ষেত্রেই সংশ্লিষ্ট হোটেলটি ব্যবসা করার স্থান আছে। যে তারপর হচ্ছে শুধুমাত্র ভারতবর্ষের সম্পত্তি আছে, এই বিশেষ বিষয়কে ভারতবর্ষের ব্যবসা করার স্থান হিসেবে বিবেচিত করা যাবে না। বিদেশি কোম্পানি কোনো ডাইরেক্টর ইংল্যান্ডের নিজস্ব বাসস্থান আছে, সেখান থেকে তিনি কোম্পানি তরফে ব্যবস্থা পরিচালন করে, তার মধ্যে ভারতবর্ষে ব্যবস্থা করার স্থান বোঝানো হয় না। ওকে, তো এখানে হচ্ছে বিদেশি কোম্পানির দায়বদ্ধতা, ঠিক আছে, কী কী দায়বদ্ধতা আছে, তো এক এক করে পড়বো। সেটা হচ্ছে কোম্পানি স্মারকলিপি এবং পরিমাণ নিয়মাবলী সনদের শংসাপত্রের কপি অথবা কোম্পানি গঠনের প্রাসঙ্গিক দলিল রেজিস্ট্রারের কাছে পেশ করতে হবে। যদি ইংরাজি ছাড়া অন্য কোনো ভাষায় এগুলি লিখতে হয়, সেক্ষেত্রে ইংরাজি তর্জমা করে পেশ করতে হবে। আচ্ছা, 2 হচ্ছে কোম্পানি নিবন্ধিত কার্যালয় অথবা প্রধান অফিসের ঠিকানা উল্লেখ করতে হবে। 3 কোম্পানির ডিরেক্টরদের সেক্রেটারির নাম, ব্যবস্থাপকদের ঠিকানা, তাদের পেশা ইত্যাদি সংক্রান্ত তথ্য দলিলে উল্লেখ থাকতে হবে, মানে খুবই সিকিউরিটি। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানির তরফে যে ব্যক্তি বা ব্যক্তি সকল কাজ করার দায়িত্বে হিসেবে থাকবেন, তাদের নাম এবং ঠিকানা উল্লেখ থাকতে হবে। বিদেশি কোম্পানি ভারতবর্ষে এসে যে জায়গা থেকে মূলধন ব্যবসা পরিচালন করবে, সেই জায়গাগুলো পুরো ঠিকানা উল্লেখ করে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে। ওকে, ডান। তো তারপর হচ্ছে বি, এখানে মানে এই যে পয়েন্টগুলো আছে এই নিবন্ধিত সংক্রান্ত দায়বদ্ধতা, তো তার সেকেন্ড বি পয়েন্ট হচ্ছে বার্ষিক হিসাব দাখিল, ঠিক আছে। এটা হচ্ছে প্রতি ক্যালেন্ডার বছরে নির্দিষ্ট ফর্মে প্রাসঙ্গিক দলিল সংযুক্ত করে বিদেশি কোম্পানিকে রেজিস্ট্রারের কাছে বার্ষিক হিসাব হিসেবে দাখিল করতে পারে। নাম প্রকাশ, ভারতবর্ষের যেসব জায়গায় বিদেশি কোম্পানির অফিস আছে, সেই সব জায়গায় বিদেশি কোম্পানির নাম এবং দেশের কোম্পানি সেই দেশের নাম উল্লেখ করতে হবে। তো সেই বিষয়গুলোকে ইংরাজিতে এবং আঞ্চলিক ভাষাতেও লিখতে হবে।
তো এখানেও এর জরিমানা আছে, যদি এখানে কিছু ভুলভ্রান্তি হয়ে যায় তখন এটা কী করতে হবে। তো এখানে বলেছে আর্থিক জরিমানা পরিমাণ 1 লক্ষ টাকার কম কখনোই হবে না এবং 3 লক্ষ টাকা পর্যন্ত ধার্য হতে পারে। যদি এর পরেও কোম্পানি নিয়ম না মানে সেক্ষেত্রে প্রথম দিন কোম্পানিতে দোষ ধার্য হয়েছিল সেই দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত 50,000 টাকা জরিমানা ধার্য হবে। কোম্পানিতে যে আধিকারিক এই কাজের সাথে যুক্ত আছে তার 6 মাস পর্যন্ত জেল অথবা আর্থিক জরিমানার পরিমাণ 25,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত অথবা উভয় ধার্য হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে উৎপাদক কোম্পানি, মানে প্রডিউসার কোম্পানি। ঠিক আছে, এই উৎপাদক কোম্পানি বিভিন্ন রকম জিনিস প্রডিউস করবে, জিনিস রকম বানাবে। ঠিক আছে, এটারও একটা বেসিক কনসেপ্ট তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে আমি পড়ছি। সেটা হচ্ছে ভারতীয় কোম্পানির আইন 2002 ভারতবর্ষের যেসব সমবায় সমিতি উৎপাদন কাজে জড়িত সেই সব সমবায় সমিতিকে কোম্পানি আইনের আওতায় এনে উৎপাদক কোম্পানি হিসেবে গ্রহণ করার উদ্যোগ নেয়। এই জাতীয় কোম্পানি গঠনের ক্ষেত্রে প্রাথমিক এবং প্রধান দুটি নীতি অনুসরণ করতে হয়, যেগুলি হলো যথাক্রমে পৃষ্ঠপোষকতা এবং পারস্পরিক সহযোগিতা। পরস্পরের সহযোগিতার ভিত্তিতে নির্দিষ্ট উদ্দেশ্য সফল করার জন্য উৎপাদক সমবায় সমিতির সমস্ত সদস্য এবং এই জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে উৎপাদক কোম্পানি বলে। উৎপাদক কোম্পানি তার সদস্যদের জন্য যে দ্রব্য উৎপাদন করে তাকে প্রাথমিক প্রস্তুত হিসেবে গণ্য করা হয়। এটি একটি সীমাবদ্ধ দায় বিশিষ্ট কোম্পানি এবং সমবায় সমিতির উৎপাদন কোম্পানিতে পরিবর্তন সম্পূর্ণ ঐচ্ছিক, যদি সংশ্লিষ্ট সীমাবদ্ধতা হাফের মানে 2/3 অংশ, যদি মানে 3/2 অংশ সদস্যের চাই এবং পরবর্তীতে সাপেক্ষে রায় দেয়, তবে উৎপাদক কোম্পানিতে পরিবর্তিত হতে পারে। মূলত উৎপাদন, চাষবাস, বিপণন, আমদানি রপ্তানি ইত্যাদি কাজের সাথে উৎপাদক কোম্পানি যুক্ত। নিচের উৎপাদন কোম্পানির সদস্যগুলি মানে উদ্দেশ্যগুলি আলোচনা করা হলো। তো সরি, কিছু মাইন্ড করবে না, একটু মানে পড়তে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তো এখানে বলে দিয়েছে যে উৎপাদন কোম্পানির যে উদ্দেশ্য বা যেসব কাজের সাথে যুক্ত সেগুলো হচ্ছে উৎপাদন, চাষবাস, বিপণন, বিক্রয়, সদস্যদের প্রাথমিক প্রস্তুতের বিষয়গুলি রপ্তানি অথবা তাদের সুবিধার জন্য পণ্য বা সেবার আমদানি করা, প্রক্রিয়াজাত কাজ যেমন সংরক্ষণ, পাতন করা, আচ্ছা মিশ্রিতকরণ, কৌটোজাত করা, ঠিক আছে, তারপর মোড়কজাত করা। 3 নম্বর হচ্ছে সদস্যদের কাছ থেকে প্রধানত মেশিন, যন্ত্রপাতি এবং উৎপাদনে ব্যবহৃত হয় এমন দ্রব্যটি বিক্রি এবং সরবরাহ করা। পারস্পরিক সহযোগিতায় নীতি অনুসরণ করে সদস্যদের শিক্ষার ব্যবস্থা করা, সদস্যদের স্বার্থের উন্নতিতে কারিগরি সেবা, পরামর্শ সংক্রান্ত কাজ এবং প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন ইত্যাদি বিষয়ে সহায়তা করা। ওকে, তারপর হচ্ছে প্রাথমিক যেসব দ্রব্য প্রস্তুত করা হয় তার জন্য শক্তি উৎপাদন এবং বন্টন এবং জমির জলের ব্যবস্থা করা এবং তাদের সংরক্ষণ করা। সদস্যদের সুবিধার জন্য কল্যাণমুখী কিছু পদক্ষেপ গ্রহণ করা এবং তাদের উৎপাদনে কোম্পানির উদ্দেশ্য সমূহ। তো এই বিষয়টা কি এটাও দেখে নেবে যে কোম্পানির ক্ষেত্রে প্রাথমিক প্রস্তুত বিষয়টা কি এখানে পড়ে নেবে। কোম্পানির এই যে সুবিধা, এটাও তোমরা একটা রিডিং পড়ে নেবে, এগুলো শর্ট কোশ্চেনের জন্য আসে। ঠিক আছে, তো উৎপাদন কথায় তো নিবন্ধন, তো নিবন্ধন গঠন অনুযায়ী নিম্নলিখিত সদস্যের উৎপাদন মানে কোম্পানি গঠিত হতে পারে। যে কোনো 10 জন অথবা তার বেশি ব্যক্তির মাধ্যমে গঠিত হতে পারে, অথবা যে কোনো 2 জন অথবা আরও উৎপাদন সংস্থার মাধ্যমে উৎপাদন কোম্পানি গঠিত হতে পারে, অথবা যে কোনো 10 জন অথবা তারও বেশি উৎপাদন সংস্থা যৌথভাবে উৎপাদন কোম্পানি গঠন করতে পারে। যে উদ্দেশ্যে এই জাতীয় কোম্পানি গঠিত হবে আইনে সুস্পষ্টভাবে লিখিত উল্লেখ থাকতে হবে। তারপর হচ্ছে নিবন্ধন, রেজিস্ট্রেশন। কোনো ধরনের কোম্পানি নিবন্ধিতর জন্য যে পদ্ধতিগুলি অবলম্বন করা হবে সেক্ষেত্রে উৎপাদন কোম্পানির ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম নেই। এবার নিচে দেওয়া আছে, সেগুলো হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী এবং অন্যান্য আইনগত দলিল যথাযথভাবে প্রস্তুত করে উৎপাদন কোম্পানি রেজিস্ট্রারের কাছে দলিলগুলি জমা দেবে। তো রেজিস্ট্রারের সমস্ত দলিলগুলি যথাযথভাবে পর্যালোচনা করে সেগুলি আইনগত প্রাসঙ্গিকতা বিচার করে যথাযথ মনে করতে হবে। সেগুলির ক্ষেত্রে দলিল পাওয়ার 30 দিনের মধ্যে স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী এবং অন্যান্য দলিল নিবন্ধন করবে এবং আইনগত নিবন্ধন পায় শংসাপত্র প্রদান করবে। ওকে, তারপর হচ্ছে উৎপাদন কোম্পানি নিবন্ধিত হওয়ার পর সেই কোম্পানির সদস্যদের দায় এবং তাদের শেয়ারের মূল্যের পরিমাণ সীমাবদ্ধ থাকে এবং এই জাতীয় প্রতিষ্ঠানের শেয়ার দ্বারা সীমাবদ্ধ হয় বিশিষ্ট কোম্পানি বলে। এবার তারপর হচ্ছে এই জাতীয় কোম্পানির ক্ষেত্রে শেষ শর্তগুলি যোগ্যতা হবে প্রডিউসার কোম্পানি লিমিটেড। ওকে, তারপর হচ্ছে সরকারি এই কোম্পানি, সেটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি থেকে যে আমাদের সরকার যেসব কোম্পানিগুলি গঠন করে তাকেই বলা হয় সরকারি কোম্পানি। ঠিক আছে, তো এর হচ্ছে কিছু পয়েন্ট আছে, সেগুলো দেখে নেবে। কেন্দ্রীয় সরকার অথবা যে কোনো রাজ্য সরকার
কিছু অংশ কেন্দ্রীয় সরকার, কিছু অংশ একাধিক রাজ্য সরকার, এই নিয়েই একটা সরকারি কোম্পানি গঠিত হয়। তো এর বৈশিষ্ট্যগুলো কী কী, সেগুলো হচ্ছে যে সকল কোম্পানি আদায়কৃত মূলধনের 51% মালিক হবে সরকার, সেগুলি হবে সরকারি কোম্পানি। সরকারের সব ধরনের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও সরকারি কোম্পানি কোনো সরকারি বিভাগ বিবেচিত হবে না, বা এই কোনো সরকারি বিভাগ বা সরকারি সংস্থা হিসেবে বিবেচিত হবে না। আচ্ছা, সরকারি কোম্পানি সরাসরি কোম্পানি কোনো প্রতিনিধি নয়, কারণ এটি একটি আইনসম্মত ব্যক্তি এবং সদস্য থেকে এর অস্তিত্বই আলাদা। ঠিক আছে, তো হেভি ইঞ্জিনিয়ারিং মেজোদর ইউনিয়ন ভার্সেস স্টেট অফ বিহার, এই মামলায় দেখা গেছিল রাঁচির হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সম্পূর্ণ শেয়ার মূলধনের মালিক ছিলেন কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে রায় দিয়েছিলেন, যদি সম্পূর্ণ শেয়ারের মূলধন মালিক কেন্দ্রীয় সরকার হয় তথাপি কর্পোরেশনের স্থায়ী অস্তিত্ব কেন্দ্রীয় সরকার থেকে সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, হচ্ছে সরকারি কোম্পানি কর্মীরা সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত হন না, তাই এদের কোনো আইনগত অধিকার নেই এবং তাদের বেতন প্রদানের ভার সরকারের উপর এবং বেতন প্রদানের দায়িত্ব কোম্পানির উপর, সরকারের উপর নয়। তো কোম্পানি আইনের 139 ধারা অনুযায়ী সরকারি কোম্পানি হিসেবে পরীক্ষক, কন্ট্রোলার এবং অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এর মাধ্যমে নিয়োজিত হয়। তো সরকারি কোম্পানি সদস্যদের যদি কেন্দ্রীয় সরকার হন, সেক্ষেত্রে কোম্পানি কাজকর্ম কোম্পানির বার্ষিক রিপোর্টে লিপিবদ্ধ করা হয় এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার 3 মাসের মধ্যে জমা দিতে হয়। সেই রিপোর্টে সংসদে পেশ করতে হবে। তেমনই রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো রাজ্যের কোনো সরকারি কোম্পানি সংশ্লিষ্ট বিধানসভার ক্ষেত্রে তাদের বার্ষিক রিপোর্ট পেশ করে এবং অন্যান্য নিবন্ধিত কোম্পানি সরকারি কোম্পানি অবসায়ন হতে পারে। তো তারপর এবার হচ্ছে লাস্টে যে পড়াটা, সেটা লাস্ট পেজ এটা। তো এখানে হচ্ছে ভারতীয় কোম্পানির আইন 2013-1982 ধারা অনুযায়ী সরকারি কোম্পানি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে চাঁদা দিতে পারবে না, অর্থ বা চাঁদা দিতে পারবে না। তো এইগুলোই হচ্ছে তো মুনাফা অর্জন করা নয় এমন কিছু সংঘ, মানে যেসব সংঘগুলো মুনাফা অর্জন করতে পারবে না এবং যেগুলো সামাজিক সোশ্যাল কিছু হয় সেগুলো। তো বিনিয়োগকারী কোম্পানি কাকে বলে? ইনভেস্টমেন্ট কোম্পানি, মানে যেসব কোম্পানি, এখানে এক লাইনে তোমাদের বলে দিই তোমরা বুঝতে পারবে, যেসব কোম্পানি ভালো ভালো এন্টারপ্রেনিয়র, যখন আমি এন্টারপ্রেনিয়রশিপ পড়িয়েছিলাম তখন তোমরা দেখবে হয়তো, সেখানে আমি বলেছিলাম যে সরকারি কিছু প্রকল্প থাকে বা এমনও কিছু কিছু কোম্পানি থাকে যেগুলো ভালো স্টার্ট আপ, যারা এন্টারপ্রেনিয়র আছে, যারা স্টার্ট আপ বিজনেস করতে যেতে তো সেখানে বিনিয়োগ করে, তো সেই রকম কোম্পানি হচ্ছে এই যে বিনিয়োগকারী ইনভেস্টিং কোম্পানি। তারা কি করে? ভালো ভালো এন্টারপ্রেনিয়র বা ভালো ভালো যারা কোম্পানি গঠিত করার ক্ষমতা রাখে তাদেরকে এরা মানে প্রডিউস করে এবং তারা ফান্ড দিয়ে কিছুটা সাহায্য করে, দিয়ে যাতে যারা স্টার্ট আপ বিজনেস করে দেশের অর্থনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সো আজকে এইটুকুনি পর্যন্ত পড়া ছিল। যদি আর হ্যাঁ, আর একটা যেটা কথা, সেটা হচ্ছে যদি যে জায়গাগুলো আমি স্ক্রিনশট নিতে বলেছি, যেগুলো আমি পড়লাম না, সেগুলো সংক্রান্ত কিন্তু কোনো যদি প্রবলেম হয় তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি দেখব। আর ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রবলেম থাকে তাও জানাবে, ঠিক আছে? আর একটু আমার উচ্চারণে একটু প্রবলেম হয়, কিছু মাইন্ড করবে না। তো এবার হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। আচ্ছা, ঠিক আছে, ওকে, বাই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।